ঘর পরিবার পরিজন ছেড়ে ওরা আমাদের পরিবারে আশ্রয় নেয়, বিনিময়ে জুটে দুবেলা দুমুঠো ভাত, কিছু অর্থ। কখনো কখনো তাদের উপর চলে অকথ্য নির্যাতন। ওদেরকে কেউ বলে গৃহকর্মী, কেউ বলে গৃহশ্রমিক, কেউ বলে কাজের বুয়া, কেউ বলে চাকর চাকরানি। বিভিন্ন নামে ওদের অভিহিত করা হয়। ওদের জীবনটা খুব কষ্টের। ওরা আমাদের কাছে আশ্রয় নেয়, কিন্তু কখনো আমাদের পরিবারের সদস্য হতে পারে না। শ্রেণী বৈষম্যপূর্ণ এই সমাজে ওরা গৃহশ্রমিক হিসেবেই থেকে যায়। আবার কখনো কখনো অভিযোগ আছে ওরাই আমাদেরকে জিম্মি করে ফেলে। কারা কাদের কাছে জিম্মি, এই সব কিছু নিয়ে আজকে আলোচনা করব। যে গল্প নিষিদ্ধ অনুষ্ঠানে আমি সামিয়া রহমান আছি আপনাদের সাথে। আমার সাথে আছেন এক ঝাঁক গৃহশ্রমিক। তারা তাদের জীবনের কথা বলবেন, তাদের জীবনের দুঃখ কষ্টের কথাই আমরা আজকে শুনতে এসেছি। অথবা যে অভিযোগটি করা হয় যে কখনো কখনো আমরাই ওদের কাছে জিম্মি হয়ে যাই, এই সত্যটি আসলে কতটা সত্য না মিথ্যা সেটিও জানার চেষ্টা করব। এবং আমার সাথে আছেন অ্যাডভোকেট সালমা আলী এবং আছেন যারা, আমি তাদের কাছ থেকে তাদের পরিচয়গুলো শুনতে চাই। নাম বলুন। আমার নাম সুমি, আমি বাসায় কাজ করি। আমার নাম শিল্পী, আমি বাসায় কাজ করি। আমার নাম শরীফা, আমি বাসায় কাজ করি। আমার নাম লাইলি, আমি বাসায় কাজ করি। আমার নাম শিল্পী, আমি বাসায় কাজ করি। আমার নাম বিজুনি বিশ্বাস, আমি বাসায় কাজ করি। আমার নাম রহিমা, আমি বাসায় কাজ করি। আমার নাম লতা, আমি বাসায় কাজ করি। আমার নাম আতিকুর রহমান আতিক, আমি বাসা বাড়িতে গৃহকর্মী সরবরাহ করে থাকি। আমার নাম হেলেনা, আমি বাসায় কাজ করি। অসংখ্য ধন্যবাদ। আমি একটু আপনাদের কাছ থেকে, আমি অ্যাডভোকেট সালমা আলী আপনার কাছে যাব, কারণ আপনার কাছে অনেক তথ্য আছে আমি জানি, এবং আপনাদের হোমে অনেক এই ধরনের মেয়েরাও আছে যাদের উপর নির্যাতন করা হয়েছে। এবং কিছুদিন আগে হ্যাপির ঘটনা আমরা শুনেছি, আদুরির ঘটনা শুনেছি, এগুলোর রায়ও আপনাদের কাছে এসেছে। এবং আমরা জানি যে কিছু কিছু ক্ষেত্রে রফা দফাও হয়ে যায়, 7 লাখ 8 লাখ টাকার বিনিময়ে রফাও হয়ে যায়। কিন্তু এই মেয়েদের কষ্টগুলো কিন্তু থেমে থাকে না। আমি একটু জানার চেষ্টা করব ওদের কাছ থেকে। কে বলবেন প্রথমে? আমি বাসা বাড়ি কাজ করি, কিন্তু আমি বাসা বাড়ি কাজ করি এর জন্য, কষ্টের জন্য আমি আসি। আমার সংসার চলে না, আমার স্বামী 7,000 টাকার কাজ করে, তাই আমি বাসা বাড়ি কাজ করতে নামছি। আমার একটা সন্তান আছে, 2 বছরের সন্তান, সে আমি কাজ করি। আপনার স্বামী কি কাজ করেন? গার্মেন্টসে কাজ করে। 7,000 টাকা বেতন পান, সেই টাকায় সংসার চলে না, তাই আমি বাসা বাড়ি কাজ করতে নামছি। আপনি পার্ট টাইম কাজ করেন? সারাদিন তো না, আমি ছোট কাজ করি, কিছু সময়ের জন্য কাজ করেন। আমার 2 বছরের বাবু আছে, বাসা বাড়ির মানুষের কাছে রাখা যায়, তারা দেখে 1-2 ঘন্টা করে কাজ করি, দুধ খাওয়াইছে। আবার আপনি যখন বাচ্চাটাকে কারো কাছে রেখেছেন সেক্ষেত্রেও তো তাদেরকে কিছু টাকা দিতে হয়, অর্থাৎ আপনিও কাউকে না কাউকে গৃহশ্রমিক হিসেবে নিযুক্ত করছেন। জি। আমি একটু আপনাদের কাছ থেকে শুনবো, কারণ সবসময় শুধু অভিযোগ করা হয় যে ওদের উপরে আমরা নির্যাতন করি, কিন্তু ভালো কিছু মানুষও আছে, ভালো কিছু পরিবারও আছে যারা, হ্যাঁ, কিছু কিছু ভালো মানুষ আছে, কিছু কিছু খারাপ মানুষ আছে যে অত্যাচার করে। মনে করলেন যে একদিন একটু অসুস্থ থাকলে তারা মানতে চায় না, টাকা কাটতে রাখতে চাই যে তুমি কেন আসলে না, তোমরা তো টাকা তো তোমাকে তো এমনি দেবো না, তোমাকে কাজ করতে হইব, একদিন তুমি কেন আয় না, কেউ কিছু একটু কথা বলে, কিন্তু তাও তো আমরা সরি বলি। কেলিগা আমার অসুস্থ তো একটা আছে যে আমাকে ভুল হইলেও আমরা সরি মানে কি, একটু কাপড় চোপড় সাফ হলো না, বলতেই পারে যে জাগর বাসায় কাজ করি, তোমার এই কাপড় চোপড়টা সাফ হয় নাই, তাহলে আমরা সরি মনে করি, কই যে সরি, আরেক সময় আমরা ভালো কাজ করব। আমার 2টা ছেলে প্রতিবন্ধী, একটা মেয়ে আমার লেখাপড়া করে, একটা ছেলে লেখাপড়া করে, তার জন্য আমি কুলাইতে পারি না দেখে মানে আমি কাজ করি। কবে থেকে কাজ শুরু করেছেন? আমি প্রথম 5টে করে চালাইছিলাম রিক্সা। প্রথম রিক্সা চালাতেন? হ্যাঁ, প্রথম 5টা আমি রিক্সা চালাইছি 11 বছর। তখন মনে করেন আমি একটা অ্যাক্সিডেন্টে একটু অসুস্থ ছিলাম, যার জন্য আমি আর রিক্সা চালাতে পারিনি। তারপরে আমি বাসায় কাজে নামছি, সুস্থ হওয়ার পরে বাসায় কাজে নামছি। এখন মনে করেন আমার একটা ছেলে চোখে দেখে না, একটা ছেলে আমার ফুসফুসের মধ্যে পাথর, শিমুলি হাসপাতাল চিকিৎসা চলতেছে। এই জন্য আমি মনে করেন কাজ করতে। আমার স্বামী আছে, কাজ করে, দুজনের টাকায় সংসার চলে। হ্যাঁ। আর আপনি যখন রিক্সা চালাতেন মানুষ কিভাবে দেখতো এই সমাজে? তখন তো আমি ছেলে চাই যে রিক্সা চালাইছি, আমি যে মেয়ে সে জানতো না কেউ। একদিন হঠাৎ করে একজনে দেখে ফেলেছি, একজন, হ্যাঁ, হঠাৎ করে এক বিদেশি ম্যাম দেখে ফেলেছে, তখন না আর মানে তারকে না দেখার মতো মানে সরে গেছি। কোথায় রিক্সা চালাতেন ছেলের সাথে? আমি এই মহাখালী, আমি সব জায়গায় রিক্সা আল্লাহর মতো চালাইছি, আমার লাইসেন্স করা ছিল সরকারি, আমি সেই মাধ্যমে চালাইছি। আপনার মালিক জানতো না যে আপনি? হ্যাঁ, আমার মালিক জানতো। কখনো কোনো ঝামেলায় পড়তে হয় না? না, আমার গাড়ি কাউকে দিতেও না,
আর আমি কাউকে দিতেও দিতাম না। নতুন একটা তথ্য পেলাম যে আপনি ছেলে সেজে রিক্সা চালাতেন। এই সমাজে মেয়ে সেজে রিক্সা চালানোর ঝামেলাগুলো আছে, সমস্যাগুলো আছে বলে আপনি ছেলে সেজে চালাতেন। যে বাসায় কাজ করছেন তারপর থেকে সে বাসায় কখনো কোনো সমস্যা? না, এমনি আমার কোনো সমস্যা নেই। আমি ধরেন সকালে যাই, আপনি 9টায় যাই, আমি 3টা 4টার দিকে চলে আসি। রিক্সা চালিয়ে যে টাকা ইনকাম করতেন বাসা বাড়ি থেকে, তার চেয়ে আমি বেশি income মনে করেন আপনাদের অনুমানে হিসাবে ভালোই কামাইছিলাম। তাই আমার একটা ছেলে যেটা প্রতিবন্ধী, সেটার পিছনে আমার মনে করেন 5-6 লাখ নামে গেছে। তা আমি জায়গাও কিনছিলাম, সেটা আমার ওই ছেলের নামে বিক্রি করছিলাম। তারপরও যাও একটু উঠা দাঁড়াইছিলাম, আমার একটা ছেলে ছোট, সেটা ফুসফুসির মধ্যে পাথর। এখন সে মৃত্যুর পার যায় লড়তে আসে আর কি। ডেলি প্রতিদিন একটা ইনজেকশন দিতে হয় 500 টাকা। এই জন্য আমার মনে করেন আপাতত না, আমার কাজ নিজে করে যেতেই হবে। হ্যাঁ, এখন নিজের একটু পায়ে আছে সমস্যা, তারপরে তো ছেলে তো বাঁচাই দেব, মায়ে তো ফালাই দিতে পারবো না, তার জন্য আমার এই। আমি 8টা বাসার কাজ করি, আমার এক ছেলে। 8টা বাসায়? হ্যাঁ, আমি 8টা বাসার কাজ করি। মানে 8টা বাসায় কিভাবে সময়টা দেন? 8টা বাসা কাজ করতে আমার 5টা বাজে। আমি 5টার সময় আইসা ঘরে রান্না বাড়া করি, ঘর গুছাই। 8টা বাসায় কাজ করে কত টাকা পান? আমি 8টা বাসার কাজ করি আপনার 10-12 হাজার পাই। আমি আমার সবাই সহযোগিতা করে। আমি অনেক বছর ধরে কাজ করি। আমার এক ছেলে মাদ্রাসায় পড়ায়, এক মেয়ে পাইলে আমি বিয়া দিছি, সতীনের মেয়ে আসছিল। আমি 16 বছর ধরে, আমার বিয়ের 3 মাস পর থেকে আমি কাজ করি বাসা বাড়িতে। হ্যাঁ না, আমার ছেলে হাফেজ হয়েছে, আর মেয়ে যে মেয়ের পালতা মেয়ের বিয়া দিছে, এই মেয়ের বাচ্চা হয়েছে। অ্যাডভোকেট সালমা আলী, চরম পরিশ্রমের মধ্যে দিয়ে, চরম কষ্টের মধ্যে দিয়ে কিন্তু তারা জীবন কাটাচ্ছে। এদের মধ্যে অনেকেই সৌভাগ্য যে ভালো পরিবারে এদের জায়গাটা জুটেছে বা চাকরি করছে তারা, কিন্তু আবার এমনও অনেক পরিবারের ঘটনা আপনি জানেন যেগুলো আসলে ওই মেয়েগুলোর, বিশেষ করে যাদের বয়স খুবই কম, তাদের ভাগ্যে জুটছে নির্যাতন। যদি 2-1টি ঘটনা বলতেন। আমি ও যদি আমাকে যেটা বললো 8টা বাসায় যদি কাজ করে তাহলে 16 ঘন্টা কিন্তু কাজ হয়, যদি 2 ঘন্টা করে হয়। আমার মনে হয় 2-1টা জায়গায় হয়তো 2 ঘন্টার কম। এইটা একটা আমরা জানি যে একটা অমানসিক, এবং তারপরে যে তার বাড়িতে যেয়ে তার নিজের বাচ্চাদের রান্না করতে হচ্ছে। এটা আমি এটাই বলতে, এটা হলো যারা আমাদের এই ধরনের কাজগুলো করে, এই যে ঝুঁকিপূর্ণ কাজগুলা, সেটা কিন্তু একটা বিরাট বসা আমাদের দেশের মেয়েরা পারে না তা না। গ্রামে গঞ্জে, ঢাকা শহরে সব জায়গায় তারা কিন্তু ঘরের কাজ করেও মাঠে ঘাটে কাজ করছে, বাড়িতে কাজ করছে। দেখলাম একজন বলল তার বাড়িতে কিন্তু সে যেখানে কাজ করে সবাই তাকে ভালো দেখে। এই জিনিসটা আছে, এবং এখানে পার্ট টাইম যারা কাজ করে তাদের কিন্তু একটা সুযোগ আছে, যখন তখন আমি ছেড়ে চলে যেতে পারবো, আমার স্বাধীনতাটা আছে, তার ডিগনিটিটা নাই। বুয়া বলছে যেটা একটা মানে ভায়োলেশন অফ হিউম্যান রাইটস আমি বলি, সেখানে এই বিষয়গুলো বলে। কিন্তু অনেকে কিন্তু আজকাল ভোকাল, আজকাল কিন্তু তারা বলে আমাদেরকে বুয়া বলবেন না, আমার নাম ধরে ডাকবেন। গৃহ শ্রমিকদের ক্ষেত্রে কোনো রকম নীতিমালা বা আইন কানুন নেই বলেই ওরাও যখন তখন আছে, সেটা ইমপ্লিমেন্টেশনটা তাহলে নেই, তাই বলে ওরাও যখন তখন চাকরি ছাড়তে পারে বা আমরাও যখন তখন নির্যাতনটা করতে পারি না। সব থেকে সমস্যা হচ্ছে ওই বাচ্চা মেয়েগুলা যাদের বয়স 10 থেকে 9 থেকে 12, 14, 15 বছর, এবং যারা ঘরের ভিতরে। এখন নীতিমালা হয়ে আছে, কিন্তু নীতিমালাটা আমরা একটা হাইকোর্টে কেস করেছিলাম, ওই কেসের জাজমেন্ট অনুযায়ী কিন্তু একটা নীতিমালা হয়েছে যে 2015-তে এই নীতিমালার ভিতরে মনিটরিংয়ের ব্যবস্থা, প্রিভেনশন, প্রোটেকশনের বিষয়গুলো আছে। সেখানে বয়স কিন্তু 12, কারণ আমাদের আর্থসামাজিক আমরা কিন্তু 12 চাইনি, আমরা চেয়েছিলাম প্রথমে 18, পরে 14, কিন্তু 12 দেওয়া হয়েছে এই কারণে যে তাদের কিন্তু এই 12 বছর যাদের, তাদের কিন্তু অনেক কম কাজ কথা বলা আছে, কোন ঝুঁকিপূর্ণ কাজ করতে পারবে না, তাদের সময় ঘন্টা কত, তাদেরকে স্কুলে যাওয়ার ব্যবস্থা করতে হবে অনেকগুলো কন্ডিশনের মাধ্যমে। কিন্তু বাস্তবতা এই নীতিমালাটা মনিটরিংয়ের জন্য একটা সেল করা হয়েছে। আমি কিন্তু নিজে ওই কমিটির মেম্বার। এখন এটার জন্যে ফান্ড দরকার। আমাদের এখন লেবার মিনিস্ট্রি, বিশেষ করে আমি বলবো মিনিস্টার, মন্ত্রী যথেষ্ট কমিটেড, এবং সেখানে কিন্তু সব কিছু আছে। একটা কমিটি করা হয়েছে যেখানে কিন্তু যেটা হলো চাইল্ড লেবার প্রিভেনশন কমিটি, সেখানে কিন্তু স্পেসিফিক আমিও কোচেয়ার, আরেকজন এডিশনাল সেক্রেটারি উনি কোচেয়ার, সেখানে আছে। কিন্তু সবথেকে বড় একটা ঘরের ভিতরে ঘটনা ঘটে, আমাদের কিন্তু প্রাইভেসির কথা বলা আছে, অন্য কিছু বলা আছে, সেই কারণে কিন্তু আমরা ঢুকতে পারি না সেগুলো। অতএব আইন যে নাই তা না, আমাদের ইয়ে করলে কার্যকারিতা, আইন মানে একটা স্পেশাল কম্প্রিহেনসিভ ল আমরা চাই গৃহ শ্রমিকদের জন্য। ক্রিকেটারের, আমাদের একজন ক্রিকেটারের কেস যেটা হলো, ওটার কি অবস্থা এখন? আচ্ছা, ওইটা কিন্তু স্পেসিফিক, এটা মহিলা আইনজীবী সমিতি প্রথম থেকে হ্যাপি যখন ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে আসলো, তখন থেকে আমরা ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার থেকে আমাদের
শেল্টার হোমে নিলাম, এখন পর্যন্ত সে আমাদের এখানে আছে। কেসটার সবথেকে বড় যেটা সমস্যা যে এখানে কিন্তু বাদীর ফ্যামিলিরা যদি কোঅপারেশন না করে সেখানে কিন্তু এখানে সব করা যায় না। কারণ যারা সাক্ষী দিবে, যে ভিকটিম, সে যদি ডিনাই করে, সে যদি কনভিন্স হয়ে যায় তার ফ্যামিলি মেম্বার দ্বারা, এই বিষয়গুলো একটা আছে। আদুরির কেসটা একটা আমরা বলতে পারি, আমি মহিলা আইনজীবী সমিতি এবং বলবো যেখানে পাবলিক প্রসিকিউটর এবং ওর ফ্যামিলি, আদুরির ফ্যামিলি সবাই ঠিক ছিল দেখে, এবং লোকাল কমিউনিটি এবং মিডিয়া সবসময় দেখে আমরা 4 বছরে হলেও, কারণ আয়ও চলে গেছিলো দেশের বাইরে, যার জন্য 4 বছর লাগলো, 4 বছর হলেও আমরা শেষ পর্যন্ত একটা ভালো জাজমেন্ট পেয়েছি। এই ধরনের যদি আরও কিছু জাজমেন্ট আমরা পাই তাহলে কিন্তু এই অপরাধটা কমে আসবে। সেই জন্যে আমার মনে হয় যে প্রথম কথা, এই ধরনের বিচারটা খুব গুরুত্বপূর্ণ, তাহলে না হলে কিন্তু এই বিষয়গুলো ঘটতেই থাকবে। আর সবথেকে বড়, এটার মনিটরিং মেকানিজমটা এবং অ্যাওয়ারনেসটা খুবই দরকার, যে সচেতনতার দুদিক থেকে দরকার। আমি আসবো আপনার কাছে, আমি একটু আপনাদের গল্পগুলো আরও শুনতে চাই। শুধুমাত্র নির্যাতনের ক্ষেত্রেও যেমন আছে, তেমনি শারীরিকভাবে অপদস্থ করার ব্যাপারগুলোও রয়েছে। আমি একটু শুনি। আমি বাসা বাড়ি কাজ করি, 4000 টাকা কাজ করি। আমার স্বামী রিক্সা চালায়, আমি 4000 টাকা ঘর ভাড়া দেওয়া লাগে। আমার স্বামী টাকা দিয়ে আমি 3টা মাইয়া লেখাপড়া করাই, একটা ছেলে লেখাপড়া করাই। কিন্তু ছেলেটা আমি দেশে থেকে নিয়ে আসছি, তারপরে আমার ছেলেটা নিয়ে আমি চাকরি দিয়ে দিছি। ছেলেকেও আপনি কাজে লাগিয়েছেন? কোথায় দিয়েছেন? এখানেই দিছি, আমি যেখানে কাজ করি এখানেই আমি দিই। ছেলের বয়স কত? আমার পোলার বয়স 16 বছর। 16 বছর, তাও তো 16 বছর, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে কাজ করতে আসে যারা 8-10 বছরের বাচ্চাদেরকে মা বাবা পাঠিয়ে দিচ্ছে অচেনা পরিবেশে। এরকম আপনাদের জীবনে কার অভিজ্ঞতা হয়েছে যে একেবারে ছোটবেলা থেকে কাজ করেছেন? আমার আম্মু ছোটবেলায় মরে গেছেন, তো আমার খালা আমাকে ডাকা আনছে, তো উনি আমাকে বাসা বাড়িতে দিয়েছে, আমি কাজ করছি। তো আমার বয়স তখন 11 বয়স থেকে, তখন বয়স এখন 17। তো আমার যখন টাকা পয়সা হয়েছে, আমার খালার কাছে টাকা চাইলে উনি টাকা দিত না। তো এখন মানে এত বছরের কাজের কোনো টাকা পয়সা দেয় না, সব ওনার কাছে। কিন্তু জি, 17 বছর বয়স হয়েছে, এখন কি যথেষ্ট প্রতিবাদ করতে পারো না যে তোমার কাজের পরিশ্রমের টাকাটা তুমি চাইতে পারো না? আমরা চাইতে যাই, কিন্তু উনি অনেক খারাপ ব্যবহার করে, যে আমরা এইসব টাকা তাহলে মানুষের কাছে শোনা যে আমরা খারাপ কাজ করি, তাই ওই টাকা নিতে আসছে। তুমি এখন তোমার তোমার যে যার বাসায় কাজ করো, তুমি বলতে পারো যে আমি টাকাটা আমাকে দিবেন, আমি কাজ করি আমি দিবেন, এটা বলতে পারো? আগের থেকে উনি ছোটবেলা দিছিল, তো ওনার কাছে বলা ছিল উনি টাকাটা নিত। সাহায্য চাও, আমরা কিন্তু সাহায্য করতে পারি এই ব্যাপারে। তোমার পরিশ্রমের টাকা, তুমি 11 বছর থেকে 17 বছর পর্যন্ত কাজ করছো, কিন্তু তুমি একটা টাকা এবং তোমার খালার কাছ থেকে আমরা আদায় করার ব্যাপারে সাহায্য করি। জি, তোমাকে দেওয়া হয়েছে সেটা খালার ব্যাপার, তুমি যদি চাও সাহায্য, এর মাধ্যমে আমি আরো সবাইকে বলতে চাই যে যদি এই ধরনের টাকা পয়সা কেউ হয় যার বাড়িতে কাজ করছে সে দিচ্ছে না, অথবা যেখানে কাজ করতে তাই না, তাহলে কিন্তু এই বিষয়গুলো আমরা হেল্প করি এবং তাদেরকে সেটা তাকে ব্যবস্থা করে দিয়ে দিই। তুমি কি 11 বছর থেকে 17 বছর পর্যন্ত একটা বাসায় আছো? জি না, আলাদা আলাদা বাসায় দিছে, সব বাসায় সমান না, খারাপ ব্যবহার করতো। কেউ কি কোনো রকম খারাপ সুযোগ নেওয়ার চেষ্টা করেছে? জি, এরকম করেছিল, তো অনেক বাসায় দিত আমার খালা। যখন কি ধরনের ঘটনা ঘটেছিল বলবে কি আমাদেরকে? যেরকম খারাপ ছেলেদের মেয়েদের সাথে যেরকম করে ওরকম অত্যাচার। বাসায় যে পরিবারের যে মানে ছেলে নাকি ছেলে, তার বউ। তুমি তাদেরকে বলেছো ঘটনাগুলো, বলেছো না চেপে গেছো লজ্জার ভয়? আমি বলি না কেউ, আমার আন্টিকে আমার খালাকে বলতাম, তো উনি কিছু না বললে আমাকে অন্য জায়গায় দিত। তখন 1 বছর পরে প্রাপ্তবয়স্ক হবে, তো এখনো কি তোমার বলবার অধিকার, সেই সাহসটুকু হয়নি সুমি? জি হয়েছে, কিন্তু ওনার কাছে বলতে পারি না গিয়ে। উনি যদি বলতে যাই, আমার বোনেরাও বলতে গেছে, উনি খারাপ ব্যবহার করে, অনেক মানুষকে অন্য কথা বলে যে আমরা এসব খারাপ কাজ করে টাকা রাখছে, এগুলা চাইতে আসে, এগুলা বলে। আমরা পরিবারের উপর দোষ দিচ্ছি, ওর নিজের খালাই ওর টাকা এতদিন পর্যন্ত সব জায়গায় কাজে লাগিয়ে দিচ্ছে। বাবা মা গুলোই তো তাই করছে। এখানে কিন্তু এই শিশুটা তার মানে একটা যে বিশেষ করে শৈশবটা তার কিন্তু হারিয়ে গেছে। শৈশবের যে একটা আনন্দ, সেটা কিন্তু একটা ডোমেস্টিক হেল্পারের থাকে না। এবং একটা ঘরের ভিতরে ঘটনাটা ঘটে যে একটা অচেনা পরিবারে সে তার এক ছোট্ট মেয়ে, সে যখন আসে তার শোয়ার জায়গা ঠিক নেই, তার কোথায় ঘুমাবে, কোথায় তার প্রাইভেসি, তার বিভিন্ন বিষয়গুলো আছে। যেমন আমার বাসায় যে মেয়েটা আছে, ওর 16 বছর বয়স, ওর বাবা
মা ওকে একেবারে বলে 7 বছর বয়স থেকে কাজে পাঠিয়েছে, বিভিন্ন জায়গায় সে কাজ করে এসে এখন আমার কাছে এসেছে এবং ও টাকাটা ওর বাবা মাকে দিতে চায় না, যেই দিতে চায় না ওর বাবা মা ওকে নিয়ে যেতে চায়, বলে যে এই বাসায় রাখবো না যদি টাকা ওদের হাতে না দেওয়া হয়। আর বাবা মাও করে, খালা আত্মীয় স্বজন যারা আনে তারা সবাই করে এইভাবে। তারা শুধু ঘরের ভিতরে না, তার পরিবার দ্বারাও কিন্তু ডিসক্রিমিনেশনের শিকার হচ্ছে। অথবা এই ভয়াবহ তার শিশু এবং একটা যেমন গার্মেন্টসে যদি একটা মেয়ে কাজ করে তার কিন্তু সম্মান, ডিগনিটি একটা আছে, কারণ সে একজন একটা লেবার লয়, একজন শ্রমিক। আমি একটু আপনাদের কাছে জানতে চাই, আপনারা যে বিভিন্ন বাসায় কাজ করছেন, হ্যাঁ, আপনাদেরকে কতটুকু সম্মান দেওয়া হয়? কি বলে ডাকে? আমারে আঙ্কেল বলে সবাই ডাকে, আমাকে ডাকে নাম ধরে ডাকে। এই নাম ধরে ডাকে? ভালো। হ্যাঁ হ্যাঁ, দাদা আমাদের হলো না মহিলা হেরা নাম ধরে ডাকে, আর যারা সুমি এখন কি করবে তুমি? তোমার আর আমার আশা ছিল আমি পড়াশোনা করার, কিন্তু আমার খালা আমাকে পড়ায় নাই। বোনদের কাছে কখনো এই কথাগুলো বলেছো? যে আমার বোনরা জানে, তো ওখান আমি এই 2 বছর ধরে আমার বোনের কাছে চলে আসছি। তো এখন এই 2 বছর তোমার কাজের টাকাটা এখন ওখানে আমার খালার কাছে, উনি এটা দিবে না। জি, উনি দিবে না, ওনাকে অনেক মারধর ঝগড়া অনেক কিছু হয়েছে, এটা নিয়ে আমরা তোমাকে লিগ্যাল সাপোর্ট দিতে চাই। আপনাদের উপরে একটা অভিযোগ আছে, ঈদ শেষ হলে আপনাদের কাজ আর খুঁজে পাওয়া যায় না, আপনারা এক বাসা থেকে আরেক বাসায় ক্রমাগত পরিবর্তন করেন। যদি কোনো ভালো পরিবার পান বা ভালো জায়গায় ভালো মানুষদের সাথে থাকেন, সেই মানুষগুলোকেও ছেড়ে চলে যান। এটার কারণ হচ্ছে মানে কেউরে দেয় বেশি, কেউরে দেয় কম, সেই জন্য মানুষ বাধ্য হয়ে কিন্তু আরেক জায়গায় চেষ্টা করে কাজের জন্য। এই আসলে এটা আমি একটু বলতে চাই, ওদের কিন্তু ছুটিও পায় না। হ্যাঁ, আমাদের ছুটিও দেয় না। একটা ঈদের একটা কিন্তু সিস্টেম হয়েছে যে ঈদের পরে তারা গোষ্ঠটা নিয়ে গ্রামে যায়, একটু আনন্দ করে। এইটা সেই স্বাধীনতা তখন না আমাদের বুঝতে হবে, তখন আমাদেরও বুঝতে হবে যে না ওই সময়টা আমরা কিভাবে চালাবো এটা। আর আমাদের যেমন এটা বন্ডেড লেবার না, তো বন্ডেড লেবার যে আমি আমার এখানে চা করবো, তার সে তখন একটা ভালো কাজ নেয়, কিন্তু এটা ছাড়াও অনেক কিছু হয়। যেমন আমার এই যে আমার এক বন্ধুর বাসা থেকে গত পরশুদিন ওষুধ খাইয়ে, হাজব্যান্ড ওয়াইফ দুজনকে ওষুধ খাইয়ে গয়না গাটি টাকা পয়সা নিয়েছে। এই ধরনের লোকের জন্য কিন্তু অনেক ঘটনা ঘটে। পত্রিকায় দেখি, হ্যাঁ, কিন্তু এটা ওষুধ খাইয়ে তাদের বাসা থেকে সমস্ত গয়নাগাটি নিয়ে যাওয়া হয়েছে। যেমন আমাদের এখানে গৃহকর্মী সাপ্লায়ার আতিক সাহেব আছেন, হ্যাঁ, আপনাদের কাছ থেকে আমরা যেটা যেমন শুনি, আপনার কাছ থেকে আমি বহুবার লোক নিয়েছি, এমনও লোক এসছে আপনারা লোকের বদলে সার্ভিস চার্জ হিসেবে 15,000 টাকা নিচ্ছেন, আবার তার প্রথম মাসের বেতনটা নিচ্ছেন, আবার যখন ওরা বেতনটা চাইতে যাচ্ছে আপনাকে দিতে হচ্ছে। একটা মানে একটা দ্বন্দ্ব তৈরি হয়ে যাচ্ছে। ওরা বলছে আপনাকে টাকা দিবে না, আর আপনি বলছেন আপনাকে দিতে হবে, এবং ঠিক 1-2 মাস পরে আপনার কাজের মানুষগুলো বা গৃহ শ্রমিকগুলো আর থাকছে না, আপনার দেয়া গৃহ শ্রমিকগুলো। এই অভিযোগটা কিন্তু বরাবরের মতো আছে। আপনারা বোধহয় একই অভিজ্ঞতা আপনার কাছ থেকে হয়েছে। আমি যখন একটা গৃহকর্মী প্রোভাইড করি, মানে বাসায় দেই, ম্যাডামদের সাথে আমার কমিটমেন্ট হয় যে ম্যাডাম আমি একটা লোক দিব, সেই লোকটা মিনিমাম আপনাকে 1 বছর সার্ভিস দেবে কমপক্ষে। আর সে যদি আপনার সাথে আমার এরকম কন্ট্রাক্ট বহুবার কাগজে কলমে হয়েছে, 1 বছর কি 1 মাসও আমি সার্ভিস পাই না। বলি একবার না, এই ঘটনা বলতে আপনি যেটা জানতে চেয়েছেন আমি আপনাকে বলি, আপনার সাথেও আমি দিয়েছি এবং ঢাকা শহরে প্রায় 5,000 পরিবারের সাথে আমার মানে আমি লোক দিয়েছি, 2 মাস, 1 মাস, 6 মাস, 1 বছর, 5 বছরও আছে। হ্যাঁ, তো এখন মূল বিষয় হলো যে লোকগুলো কাজ করতে আসে তাদের সাথে আমার কোনো লেনদেন থাকে না। মানে আমি বেতন দিব না, টাকা পয়সা কোনো কিছু আমি দিব না, তুমি চাকরি করবো, ওখান থেকে বেতন নিবা, তুমি 1 বছর চাকরি করবা, যদি কোনোরকম যদি শারীরিক, মানসিক, দৈহিক নির্যাতন বা কোনো সুযোগ সুবিধার অসুবিধা হয় তাহলে তোমাকে চেঞ্জ করে দিব। ম্যাডামদের সাথে কথা বলে আমি আতিক সাহেব, আপনি যতটা কাগজে কলমে ভালোভাবে দেখাচ্ছেন জিনিসটা কিন্তু সেরকম ঘটছে না। আপনার কাছ থেকে নিয়ে বহু মানুষ আমাদের কাছে অভিযোগ আছে, ওনারও এই অভিজ্ঞতা আছে, 1 মাস পরে কিন্তু চলে গেছে, প্রতিটা ফেরত দিয়ে দাও। ম্যাডাম আমি বলি আপনাকে, টাকা ফেরত দেন না আপনারা প্রথমত, দ্বিতীয়ত প্রতিটা লোক চরম ভালো ব্যবহার করার পর প্রতিটা লোক আসলে 2 মাসের বেশি বা 1 মাসের বেশি কোথাও থাকে। হ্যাঁ, এখন ম্যাডাম যারা কাজ করতে আসে তাদেরকে আপনারা সবসময় টেলিভিশনে আমি দেখি যে আপনাদের টেলিভিশনে যা ম্যাডামরা কথা বলে গৃহকর্মী নিয়ে, আমি দেখেছি, আমি এই ম্যাডামকেও দেখেছি অনেকবার, সালমা ম্যাডাম টেলিভিশনে কথা বলছে। আপনার কাছ থেকে একই রকম না ম্যাডাম, বলি আমি কিন্তু সব ফলো করি এবং আমার সেই বুঝ আছে যে ঢাকা শহরের অভিজাত বাসাবাড়িতে আপনার বেশিরভাগ ম্যাডামেরাই ভালো ব্যবহার করে। তাহলে এই মেয়েগুলো কেন 1-2 মাসের মধ্যে, এবং আবার যে নতুন আপনারা লোক দেন না তখন আবার টাকা নেন?
না ম্যাডাম, আপনাদের সাথে আমার কমিটমেন্ট হচ্ছে 3000 টাকা সার্ভিস চার্জ 1 মাসের বেতন আমি নিব, আপনি না হলে আমার 15,000 প্রতিষ্ঠান। টাকা নিয়েছেন। বিভিন্ন মহিলা আমাকে ফোন করে কমপ্লেইনটা করেছে। জি ম্যাডাম। 10,000 15,000 যখন যার কাছ থেকে যা পেয়েছেন নিয়েছেন, 1-2 মাসের মাথায় তারা লোকগুলো চলে গেছে এবং প্রথম মাসের বেতনটা আপনারা নিয়ে নেন। ওই মেয়েগুলো তখন অভিযোগ করে এবং আবার না, অভিযোগ করে ম্যাডাম, টাকা নেন। ম্যাডামদের আপনি যে বলছেন আপনার বাসায় আমি একটা লোক দিলাম, সেই লোকটা 6 মাস বা 3 মাস থাকার পরে চলে গেল। হ্যাঁ, চলে গেল। সেই মেয়েটার এত ভালো, ম্যাডাম বলছে যে আমাকে খুব ভালোবাসে, আদর করে, তারপরে চলে যায়। তো আমি তো কমিটমেন্ট করে দিছি এবং আপনার সামনে বসায় আমি কথা বলছি যে ম্যাডাম তুমি যদি চাকরি না করো তাহলে আমি এগ্রিমেন্টে যাব না, তোমার গার্জিয়ান সব কিছু। ম্যাডামের বাসায়, সামিয়া ম্যাডামের বাসায় আমি একটা মেয়েকে দিছিলাম, দীর্ঘদিন ছিল। মেয়েটার কোনো সমস্যা নেই ম্যাডাম, আদর ভালোবাসা ওনার পরিবার থেকে অনেক কিছু দিয়েছে। হ্যাঁ, কিন্তু আপনার তারা যে মানে এত ইয়ার পরে কমিটমেন্ট ফেল করে, তখন আমার আর কিছু করে থাকে না। ওরা আইন মানে না। হ্যাঁ, ওরা সাহেব মানে না। সমস্যা তো দুদিক থেকে। ওরা মানে না বললে তো এটা হবে না, আপনার ওই কমিটমেন্টটা আপনার রাখতে হবে ম্যাডাম। যদি এটা নেন, কমিটমেন্ট রাখার মধ্যে এটাই ম্যাডাম যে আপনার বাসায় যে শিল্পীকে দিলাম, শিল্পী কয়েক মাস থাকার পরে সে চলে গেল, তখন আমার কমিটমেন্ট হচ্ছে ম্যাডামের বাসায় আরেকটা লোক দিয়ে ম্যাডামের সাথে এই যে টাকা পয়সা যেটা। আপনি আবারও টাকা নিচ্ছেন না ম্যাডাম, টাকা নিচ্ছি না। এই অভিযোগটা বহুবার আছে। আচ্ছা, আমাকে আমার মনে হয় একটা বিরতি আমি নিতে হবে। একটা বিরতি নিয়ে আসি আপা। একটা বিরতি নিয়ে আমি আবারও ফিরছি যে কল্পনিষিদ্ধ অনুষ্ঠানে। দর্শক দেখছেন যে গল্প নিষিদ্ধ অনুষ্ঠানটি এবং আছি আমরা এমন কিছু মানুষদের সাথে যাদেরকে আমরা গৃহ শ্রমিক বলেছিলাম শুরুতে। তাদেরকে নানা নামে অভিহিত করা হয়। কখনো তারা আমাদের কাছে জিম্মি হয়ে পড়ে, কখনো আমরাও তাদের কাছে জিম্মি হয়ে পড়ি। তাদের উপর নির্যাতনের অভিযোগ আমাদের বিরুদ্ধে যেমন আছে, আবার চাকরি করে হুট করে চাকরি ছেড়ে দেওয়ার অভিযোগগুলো আছে। এবং এই ক্ষেত্রে আমাদের সাথেও আছেন গৃহকর্মী, যিনি বিভিন্ন বাসায় সরবরাহ করে থাকেন। তার বিরুদ্ধে নানা রকম অভিযোগগুলো আছে। এবং অ্যাডভোকেট সালমা আলী, আপনি কিছু বলতে চেয়েছেন? আমি যেটা বললাম, উনি একটা কথা বললো যে ঢাকা এবং এখানে কোনো নির্যাতন করে না। আমরা কিন্তু প্রতিদিনই কিন্তু বিভিন্ন নির্যাতনের শিকারের, এবং বেশিরভাগ মানে 90% নির্যাতনের যারা সেক্সুয়াল অ্যাবিউজ এবং অন্যান্য হয়, এটা কিন্তু আসে না। যদি 10% যেটা আসে যখন রাস্তাঘাটে ফেলে দেয়, অথবা যেমন আদরির মতন ফেলে দিল, যখন একদমই হসপিটালে আসছে কোনোভাবে, সেইগুলা। আমি যদি বলি যে এই যে এখন পল্লবী থানাতেই 2টা কেস, বাচ্চা যে মেরে ফেলছে ছেলে, কাজের লোক, এটা কিন্তু এখন পর্যন্ত ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে। এখন কিন্তু এটা আসছে কিন্তু সেভাবে আসে নাই। আর একটা মেয়ে যেটা আমি নিজে গেছিলাম দেখতে, আজকালকে ডেইলি স্টার তার ফটো আছে, যেখানে সেই মেয়েটা কিন্তু ক্যান্টনমেন্টে একজন আর্মি অফিসারের ওয়াইফ। সেটা কিন্তু আমাদের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার থেকে তাকে নিয়ে গেছে ইয়েতে সিএমএসে। এই কেসটা কিন্তু মহিলা আইনজীবী সমিতি আমরা কিন্তু ওই সুযোগে তার সাইনটা নিয়েছিল, কিন্তু অ্যাক্সেস, ওর বাবা মার অ্যাক্সেস এখনো পাচ্ছি না। সব কিছু এরকমভাবে কিন্তু হারিয়ে যায়। ঘটনা ঘটছেই কিন্তু সেই কেসগুলো কিন্তু শেষ পর্যন্ত আসে না। এটা একটা বড় সামনে আসে না। আপনারা প্রত্যেকেই বোধহয় আমি আসছি আতিক সাহেব আপনার কাছে, আপনারা প্রত্যেকেই বোধহয় ফুল টাইম কেউ কাজ করেন না। এই জন্যই ভালো আছে না, এই জন্যই বোধহয় আপনারা অনেক আনন্দে আছেন বা স্বাধীন আছেন। কিন্তু খারাপ ব্যবহার করে না, পার্ট টাইম খারাপ ব্যবহার করে না, চলে যাবে তো সে। যারা কাজ করে বাসায় ছুটা কাজ করে না ম্যাডাম, আপনি চাকরি করেন, আপনি বলছেন যে 7:30টায় আসবা। হ্যাঁ, আপনি 7:30টা ও আসার পরে আপনি 8টায় বাইর হয়ে যাবেন। সেই আশা করি কোনোদিন তারা সেই আশা রাখে না। এই গৃহকর্মীগুলো কোনোটাই কথা রাখে না। এটা কিন্তু কঠিন একটা সমস্যা যে তারা চাকরি করে। আমি যখন বলি যে এতটা থেকে এতটা পর্যন্ত আপনি চাকরি করবেন, ঠিক আছে স্যার, চাকরি নেওয়ার সময় বলে 2-3 দিন ভালো করে, তারপরে উল্টাপাল্টা শুরু করে, তখন মালিক আমাকে চিল্লাপাল্লা করে। আমরা কিন্তু এরকম পাই নাই। আমাদের কিন্তু যে পার্ট টাইম যারা আসে তারা কিন্তু সময়টা ঠিক রাখে না। এরকম কখনো কখনো অভিযোগ আছে যে কখনো কখনো ওরা একদিন এসে 2 দিন আসে না, বা 2 দিন আসে না। এটা এই অভিযোগটা বেশি ম্যাডাম। যে শর্তের ব্যাপারগুলো আছে সেগুলো ওরাও মানতে চাইছে না। তার মানে ওদের সাথে আপনাদের একটা বোঝাপড়ার সমস্যা রয়ে গেছে। তাদের কাছে গিয়ে, আমি তাদের বাসায় গিয়ে তাদের বাসা বাড়ি চিনি, কোথায় কয়টা বিয়ে হয়েছে, কোথায় কি করে, তার কি সমস্যা, সেগুলো আমি, আমার এখানে কয়েকটা কর্মী আছে আমার এখানে কাজ করছে, শিল্পী আমার সাথে প্রায় 5 বছর থেকে কাজ করে। হ্যাঁ, কামিং অ্যান্ড গোয়িং, আসা যাওয়া আর কি। তো সে, তার বিরুদ্ধে ওরকম কোনো অভিযোগ নাই যে সকালে আজকে সাথে ম্যাডাম যে টাইমে যাওয়ার কথা ঠিক সময়টা সে যে কাজ করে। কিছু মহিলা আছে যে কথা দিয়ে কথা রাখে না। হ্যাঁ, মানে তার যাওয়ার কথা বেশিরভাগই করে এটা। সে কারণে ম্যাডামরা ক্ষিপ্ত হয়ে ওই যে বলেন শারীরিক নির্যাতন, এটা কিন্তু চলে কিভাবে। এমন অভিযোগ আছে যেমন আমরা যখন বাসায় বাইরের মানুষকে আমাদের পরিবারে তাদেরকে
পরিবারের সদস্য হিসেবে নেই, তখন তাদের একটা ব্যাকগ্রাউন্ডের সম্পর্কে আমাদের জানা থাকা দরকার। যেমন আতিক সাহেব, আপনার বিরুদ্ধে এরকম একটা অভিযোগ আছে, রাস্তা দিয়ে একটা মেয়ে যাচ্ছে, আপনি তাকে হুট করে নিয়ে এসে একটা বাসায় বলছে যে এই মেয়েটাকে নেন, সেও বলছে যে আপনাকে চিনে না, আপনিও বলছেন তাকে চিনে না। আপনি যখন গৃহকর্মী সরবরাহ করছেন তখন বিশ্বাসটা খুব বেশি গুরুত্বপূর্ণ, কারণ মেয়েটার ব্যাকগ্রাউন্ডটা আপনার যেমন জানা দরকার, ওই পরিবারেরও জানা দরকার। আপনি রাস্তা থেকে একটা হুট করে একটা মেয়েকে নিয়ে যাচ্ছেন, এরকম ঘটনা তো ঘটেছে। ভাসমান কিংবা ঠিকানাবিহীন এমন গৃহকর্মী যেগুলো যারা ফুল টাইম বাসায় থাকে, বেশিরভাগই আপনার খোঁজ খবর নিয়ে দেখবেন যে তারা তাদের বাড়ি নাই, ঘর নাই, জায়গা নাই, জমি নাই, ঠিকই নাই, কুলা নাই, সংসার নাই, সেই মানুষগুলো বাসাতে থেকে করে। আর যারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেখবেন স্বামী আছে, কেউ ড্রাইভিং করে, কেউ কেয়ারটেকার করে, দারোয়ান করে, এরকম কাজ করে সংসার নিয়ে থাকে। সুমি মেয়েটা তো বোধহয় আপনার দ্বারা গেছে, ওর খালা ওকে কখনো টাকা দেয়নি? না, ওর খালা না ম্যাডাম, ব্যাপার হচ্ছে কি, যখন মেয়েটা আমার কাছে কাজ করতে আসলো তখন তার খালা হয় আবার অনেক মেয়েরা আছে যেখানে ওই বাড্ডা এখানে সেখানে থাকে। ও বিষয়টি আপনাকে কখনো জানায়নি যে ও কখনো টাকা পাচ্ছে না? না, টাকা পাচ্ছে না এটা বলছে যে তখন তার গার্জিয়ান, তার বোনের সাথে আমি আজকেও আলাপ করছি, বললো যে দেখেন আমার খালা নিলে আমরা, আপনার তো এখানে কোনো দোষ নাই, এখন খালা নিলে আমরা কি করবো? সময় বলছে যে আপনি ঝগড়া করতে যায়েন না। তো ওর ব্যাপারটা তো আমি ম্যাডাম, ও তো 17-18 বছরের মেয়ে, তার ব্যাপার নিয়ে তো আমি যাবো। হেল্প তো চাবে, কেন উনার মাধ্যমে তুমি কাজ দিতে ভয় আছে, যদি আবার ওরে কিছু করে, এইজন্য মানে ওর নিজের লোকের। সুমি বিভিন্ন জায়গায় যৌন নির্যাতনের একটা শিকার হয়েছিল, সেই সমস্ত ক্ষেত্রে না, সেই সমস্ত ব্যাপারে ম্যাডাম আমার সাথে শেয়ার করে না, ওরা বেশিরভাগই কেউ শেয়ার করে না। আর একটা কথা বলি কি ম্যাডাম, এই মেয়েটাকে যদি 500 টাকার নোট দেয় সাহেব বা সাহেবের ছেলে, হ্যাঁ, তখন আর সে মুখ খুলি আমাকে বলবে না যে আমাকে এই কথা বলছে, এই খারাপ কাজ করতে চাইছে। এগুলো কিন্তু আমি দেখেছি খুব কাছ থেকে। এবং এই যে যারা 30-35 বছরের মেয়েরা প্রতিদিনই কিন্তু এই ধরনের নির্যাতনের শিকার হয়, আমি জানি। হ্যাঁ, সাহেবের ছেলে 500 টাকা 1000 টাকা দিচ্ছে, দিয়ে এই কাম করছে, পরে বাচ্চা পেটে আসছে, এই ধরনের অভিযোগও আছে ম্যাডাম, আমি পেয়েছি। তারপর আমি বললাম যে তুমি বলো না, বলে যে তখন আমি বলছি চলো, আমি যত বড় টাকা আলা লোক হোক আমি যা বলবো যে স্যার এই ঘটনা করছেন আপনি, এর এই অসুবিধা, হ্যাঁ, তখন বলে না আমি যাব না, আমাকে মারবে, আপনার সাথে যা আমি মার খাবো নাকি, এই ধরনের তারা করে, মানে তারা আস্থা পায় না আমার উপরেও, এবং তারা কারো কাছে অভিযোগ করে আস্থা পায় না, ওই পরিবারের কাছে আস্থা পায় না। আমি একটু সুমির কাছে যেতে চাই। তুমি যখন তোমাকে যৌন নির্যাতন করা হয়েছে, তুমি তখন উনাকেও জানাওনি, তোমার খালাকে শুধুমাত্র বলেছো, তোমার খালা তোমার টাকা নিয়ে নিচ্ছে কিন্তু উনাকে জানাতে সাহস পাচ্ছ না, এত ভয় কেন? জি, ভয় লাগে যদি কেউ অন্য কিছু বলে, যদি বিশ্বাস না করে, তাই। আচ্ছা, আমি একটুখানি কথা বলতে চাই। উনি কিন্তু প্রথমে বললো যে আমি যাদেরকে নিয়েছি ঢাকার লোকজন খুব ভালো, আমার কোনো রকম অসুবিধা নেই। আবার উনিই বললো একেবারে প্রেগনেন্ট হয়ে গেছে, এই ধরনের ঘটনা, মারাত্মক অবস্থা। একটা যদি ওনার মাধ্যমে যায়, এটা কিন্তু ওই মেয়েটা ভিকটিমকে কনভিন্স করে তাকে প্রাইভেসি মেনটেন করা হবে। এই ধরনের এই যে যৌন নির্যাতনের শিকারগুলো, আপনি যখন একটা মেয়ে যখন একা যায় তখন পারে না, কিন্তু আপনার মাধ্যমে যখন যাচ্ছে তখন কিন্তু আপনার এটা পুরো দায়িত্ব, রেসপন্সিবিলিটি, যে যদি কোনোভাবে তাকে সেক্সুয়াল অ্যাবিউজের শিকার হয় অথবা প্রেগনেন্ট, তো অনেক সিরিয়াস ব্যাপার, সেটা নিয়ে কিন্তু আপনি লিগ্যাল অ্যাকশনে যাওয়া, এবং সে যদি না চায় তাকে কনভিন্স করা, তাকে রেফার করা সেই ধরনের সংগঠনের গোলা করে, নাহলে কিন্তু সে কিন্তু উনি একটা কথা বলেছেন, যখন উনি মেয়েগুলাকে এরকম ঘটনা ঘটেছে, মেয়েগুলা এসে অভিযোগ করছে, মেয়েগুলাকে যখন নিয়ে যেতে চাইছে মেয়েগুলো অস্বীকার করছে, এটা সেজন্য কাউন্সিলিং করতে হবে তাকে, কিন্তু সে কিন্তু একটা অসহায় অবস্থা পড়ে গেল। আপনার না এই যে কাউন্সিলিং শব্দটা ব্যবহার করলেন উনি, আপনাদের আসলে আপনারা যে পরিবারে লোক সরবরাহ করছেন সেখানেও আপনাদের একটা আস্থার অভাব রয়ে গেছে, যাদেরকে আপনারা দিচ্ছেন সেখানেও একটা আস্থার অভাব রয়ে গেছে। আপনারা শুধুমাত্র ব্যবসা হিসেবে বিষয়টাকে বোধহয় দেখছেন। না, আমি ব্যবসা আমি কিন্তু একটু আমি বলতে চাই এখানে যে এখনকার নীতিমালায় একজন শ্রমিকের, একজন গৃহকর্তার কর্তৃত্ব, তাদের কি দায়িত্ব সেটা কিন্তু পরিষ্কারভাবে আছে। আপনার ওইটা পড়ে আপনি যখন দিবেন তাকে এই সমস্তগুলো, এই জিনিসগুলো করতে পারবেন, এই জিনিসগুলো করতে পারবেন না, এই জিনিসগুলো কিন্তু আপনার যান নাই। আপনি তাহলে এই ধরনের কাজ, আপনি যখন প্রফেশনালি এই কাজটা নিয়েছেন, বিজনেসটা নিয়েছেন, আপনার কিন্তু এই অ্যাকাউন্টেবিলিটি থাকতে হবে, না হলে কিন্তু আপনি ওই কিন্তু আমি এখানে একটু প্রশ্ন তুলি। হ্যাঁ, আপনি ওনার অ্যাকাউন্টেবিলিটির কথা বলছেন, আপনাদের কাছে যখন হ্যাপির কেসটা মিটমাট হয়ে যায় গোপনে গোপনে, আপনারা তো কিছু করতে পারেন না, বাদী পক্ষ যদি এগিয়ে না আসে তাহলে কি করবে? সেক্ষেত্রে ওনারও তো একই ঘটনা। সেই আমার কথা ডেফিনেটলি তুমি যেটা বলছো সেটা একদম আমি স্বীকার করি, কিন্তু তাকে স্পেসিফিক ওই মেয়েটাকে ওইভাবে ছেড়ে দিলে, ওইভাবে যদি মেয়েটাকে ছেড়ে দেওয়া যায়, তাহলে কিন্তু ওকে কনভিন্স করার চেষ্টা করতে হবে, করতে হবে না, এটা কোর্ট পর্যন্ত নিয়ে যায়, অ্যাটলিস্ট তাকে অ্যাকাউন্টেবিলিটি করতে হবে। আমরা কিন্তু এখানে ম্যাডাম একদম এমন ভাবে উদা হয়, তাদের কোনো শেষ করি 1 মিনিট। হ্যাপির বিষয়টা কিন্তু আমি দেখবো যখন কিন্তু সে কিন্তু আপোষ করছে, আমি বলবো না এই যে অনেকটা বলে না যে ইসের করা, সেখানে কিন্তু ফ্যামিলি মেম্বাররা যখন মনে করে যে শাস্তি তো 3 মাস পাইলই, আমার এখন শাস্তি হয়ে লাভ হলো কি,
আমি টাকাটা পেলে আমার ফ্যামিলিতে আমি ভবিষ্যতে কাজে লাগবে, তখন কিন্তু আমার কাছে অল্টারনেট কোনো কিছু বলার থাকে না। এবং তখন ভিকটিম এবং ভিকটিম পরিবার তারা যখন যায়, সেই কথাটাই কিন্তু উনি বলার চেষ্টা করছিলেন যে আমি 500, 1000, 2000, 5000 টাকা দিয়ে অনেকের মুখ। বিষয় হলো কি ম্যাডাম, আমি খুব কাছ থেকে দেখেছি এবং শুনেছি। আমি কিন্তু এদের সাথে আজকে দীর্ঘ 10 বছর থেকে, আমি 10 বছরের বেশি সময় হয়ে গেছে আমি কাজটা করতেছি। আমি এদেরকে বলছি যে আপনাদের যে কোনো সমস্যা বললে আমি ম্যাডামের কাছে নিজে খাড়া করব, হ্যাঁ। তখন তারা যাইতে চায় না, হ্যাঁ। তারা এমন করে হারায় যায়, তাদেরকে আর খুঁজে পাওয়া যায় না। খুঁজে পাইলেও বলে যে না আমি, আর মেয়ে মানুষ চিল্লায় একটু কথা বললে 1000 লোক জমা হয়, হ্যাঁ। কিন্তু আতিক সাহেব ওই অভিযোগটার কি জবাব দিবেন? আপনারা এদের প্রথম মাসের বেতনটা নিয়ে নেন। প্রথম মাসে ম্যাডাম আমি বলি আপনাকে 3000 টাকা সার্ভিস চার্জ নিলাম আপনার কাছে, এই টাকা নট রিফান্ডেবল। এখন আর নেই, এখন এটা আপনারা 10-15 হাজার না বলি ম্যাডাম, না 10-15 টাকা আমাকে বলেছেন। জি ম্যাডাম, 3000 টাকা সার্ভিস আপনার কাছ থেকে আমি টাকা নিয়েছি। 3000 টাকা সার্ভিস চার্জ আর বেতন 7000, 7-3 10,000 টাকা আমাকে ম্যাডাম দিয়েছে। এই টাকাটা ম্যাডাম যে 1 মাসের বেতনটা দিল ওইটাতে মানে 8% করে কম দিবে তাকে। এটা কিন্তু আমার মেয়েগুলো জানতে পারে না। না জানি, বলি ম্যাডাম, কিন্তু অস্বীকার করে পরে। আমি যখন কন্ট্রাক্ট সাইন করে চাকরি দিলাম, বেতন কত 8000 টাকা, তুমি 400 টাকা কম পাবা। কারণ তুমি যে আমার মাধ্যমে চাকরি, আমার গাড়ি আছে, অফিস আছে, বউ বাচ্চা আছে, আমার এটা দিয়ে চলতে হয়। তুমি তারা তখন আর এটা মানে না, আমাকে 8000 টাকা বলে নিয়ে আসছে। এই যে এই কথাটা তারা অস্বীকার করে। আসলে প্রতিষ্ঠান হিসেবে দাঁড় করাতে পারেননি। দুই পক্ষের মধ্যে যখন আস্থার অভাব রয়েছে আপনার প্রতি, বা কেউ যখন কমিটমেন্ট রাখছে না, তার মানে এটা ঠিক প্রতিষ্ঠান হিসেবে দাঁড়াতে না, আস্থার জায়গা না ম্যাডাম। সব ইউনিভার্সিটি পড়ুয়া ম্যাডামের সামনে বসে যখন এই লোকটাকে নিয়ে আমি বসে কথা বলি, লেখালেখি করি, তখন ম্যাডামকে বলি যে ম্যাডাম আপনি ভালো করে জিজ্ঞাসা করে তারপর আমাকে টাকা দেন। ওই ম্যাডাম আমাকে যখন ফোন দিয়ে বলে আপনার সম্পর্কে যে আপনি টাকাটা নিয়েছেন এবং লোকগুলো 1 মাসের মধ্যে চলে যাচ্ছে, অজস্র ম্যাডাম ফোন দিয়েছেন। অজস্র ম্যাডাম হলো সমাজ এবং সম্মানের ভয়ে। ম্যাডামরা তো সমাজ এবং সম্মানের ভয়ে এটাকে বলে যে একটা কাজের বই কন্ট্রোল করতে পারে না। ম্যাডাম বলে যে বাবা তাড়াতাড়ি যাও, আমার টাকা গেছে, তুমি বাইরে হও তাড়াতাড়ি, হ্যাঁ। মানে এই ধরনের যখনই একটা জোরে কথা বলে ম্যাডামরা কিন্তু এগুলো সহ্য করে না। ম্যাডামরা অত্যন্ত ভালো। আমি ঢাকা শহরের যত ম্যাডামের বাসায় গেছি, তারা কিন্তু কাজের বুয়াকে কোনো ধরনের টর্চার, গালাগালি, মারামারি করে না। এই লোকগুলো কমিটমেন্ট রাখে না। এরা আমার শ্রমিক, এদেরকে আমি সাপোর্ট করি, খাওয়া দাওয়া কোনো অসুবিধা নেই। আমি একটু ওনাদের কাছে যেতে চাই, আপনারা একটু মাইক্রোফোনটা ওনাদের কাছে দেন। উনি বলছেন যে আপনারাই প্রতিশ্রুতি রাখেন না, আপনাদেরকে বিভিন্ন জায়গায় যে চাকরিগুলো দেওয়া হয় আপনারাই সেই প্রতিশ্রুতিগুলো রাখেন না। কি বলবেন? সে 7000 টাকা দিয়ে রাখে, কাম করায় 10,000 12,000 টাকার, তখন তো আমার অধৈর্য লাগে। আপনি একদিন মানে মনের খাতিলে করলাম, 2 দিন করলাম। কন্ট্রাক্ট সাইন করেন তখন আপনি সেই কন্ট্রাক্ট অনুযায়ী বলতে পারেন না যে আমার এই কাজের দায়িত্ব? হ্যাঁ আমি বলি, পরে আপনার মধ্যে যদি ঢুকি মায়া বাসনা হয়, হ্যাঁ আরো করা, এইটা করো, সেইটা করো, সেইটা করো, তখন তো অধৈর্য হয়ে যায়। পরে 5 দিন শুনে, 1 মাস শুনে, 2 মাস শুনে, পরে তো বলে যে ম্যাডাম আপনার কাজ ছেড়ে যাবো 1 তারিখে। এই কথা সত্য যে কতজন বলে আসলে কাজ ছেড়ে যান? হ্যাঁ, এটা একটা না বলে চলে যান, দেশে যাচ্ছে না বলে সবগুলো এরকম যেগুলো আসছে না, এরা সবাই কেউ কমিটমেন্ট রাখে না, কথা দেয় কথা রাখে না ম্যাডাম, এটা সত্যি কথা। আমাকে একটা বিরতি নিতে হবে, বিরতির পর আমি ফিরে এসে আপনাদের কথা আরো শুনবো। একটা বিরতি নিচ্ছি যে গল্প নিষিদ্ধ অনুষ্ঠানে। দর্শক, ফিরে এলাম যে গল্প নিষিদ্ধ অনুষ্ঠানে। আমরা ওদের কথা শুনছিলাম, কিন্তু কমিটমেন্ট রাখেন না, প্রতিশ্রুতি রাখেন না, এবং আপনাদের ভবিষ্যতে আসলে কি ইচ্ছে আছে কে বলবেন? প্রতিশ্রুতি কেন রাখেন না? উনি বলছেন যে কাজ বেশি করানো হয় বলে। তাই কি বলে কাজ আমি যখন কাজ ছাইরা দিব তখন 1 মাস আগে বলবো যে আপা আমি আপনার কাজ করবো না, আপনার লোক দেখে লোক খুঁজে লয়ে 1 মাস আগে বলে যান না। বেশিরভাগ কিন্তু ওইভাবেই চলে যায়, কিন্তু এটা কারণও আছে। ও বলে যদি যেতে চায় তাকে তাহলে পয়সাটা আটকে রাখে, বেতন আটকে রাখে। এটা একটা খুব কমন ব্যাপার। সবসময় তারা বেতনটা পাওয়ার পরে ডিসিশনটা নেয়, তখন তারা চলে যায়। এটা কিন্তু একটা বাস্তব সত্যতা যেটা, হ্যাঁ এটা হয়। আর একটা বিষয় যে আমার এই জন্যে আমার যেটা বলার, যে যেহেতু এখানে একটা ঘরের ভিতরে ঘটনা হয়, সেখানে অত্যাচারটা বিশেষ করে অল্প বয়সী মেয়েরা তারা প্রতিবাদ করতে পারে না, তাদের কথা এই জন্য আমার মনে হয় আমাদের সব থেকে আমরা যেটা চাই, আপনাদেরই সোচ্চার হতে হবে। আমরা এটা নিয়ে আমরা একা হলে না, এটা মিডিয়ার প্রত্যেকটা আজকে যে প্রোগ্রামটা হচ্ছে এটাও, যে অল্প বয়সী মেয়েদেরকে না দেওয়া, কারণ তাদের প্রোটেকশনটা তাদের খালি না, মানে অত্যাচার করে যে শুধু না শারীরিক অত্যাচার না, তাদের কিন্তু মানসিক এবং যৌন নির্যাতনের শিকার। যারা কাজ করছে তারাও কিন্তু মনিটর করতে হবে তাদেরকে কোনটা তারা পারবে না, সেই অনুযায়ী দরকার লাগলে একটা নীতিমালা ধরিয়ে দেবেন প্রত্যেকটা এদের কাছে। এবং যারা পার্ট টাইম কাজ করে তাদের স্বাধীনতা আছে, কিন্তু কাজটা অনেক বেশি করতে হয়। এই বিষয়টা নিয়ে সেই কাজের ঘন্টা সেই হিসাবে কিন্তু বেতনটা দেয় কিনা, এই বিষয়গুলো মানে অতএব এই ইস্যুটা কিন্তু আমাদের সবার জন্য দায়িত্ব, কিছু দায়িত্ব আছে, আমাদেরও দায়িত্ব আছে, ওদেরও দায়িত্ব আছে, এবং ওদের কিন্তু ওদের
কমিটমেন্টের বিষয় আছে, কারণ বড়রা কিন্তু তারা কিন্তু আদায় করে নিতে পারে, শিশুরা কিন্তু পারে না। শিশুরা 17 বছরের মেয়েটাও পারছে না, সেও কিন্তু না পারতেছে পরিবারে, না পারছে সেই যেখানে কাজ করে। তুমি এখন কি করবে এই ইস্যুটা? যে আমি বাসাতে কাজ করছি, তো আর করতে চাও না? আর করতে চাই না, আমি একটা ভালো চাকরি চাই। মানে বাসা বাড়িতে কাজ করা তো সম্মানের বিষয় না? জি না, এই জন্য আমি একটা ভালো চাকরি চাই, 10 বছর চলতে পারি। আপনি কি করতে চান? বাসা বাড়িতে আর কাজ করতে চান নাকি আসলে অন্য? আমি বাসা বাড়িতে কাজ করতেই চাই। আপনার কোথাও কোনো এটা সমস্যা নেই? অসুবিধা নাই। আপনি ওই টাকা দিয়ে স্বচ্ছন্দে চলতে পারছেন? আমার মনে করেন যতটুক কি আছে ততটুক দিয়ে আমি কাজ করতে পারি। আপনি নিরাপত্তা বোধ করছেন? ওর ছেলেটা ওনার সঙ্গে আছে, এটা একটা সুবিধা। ও ছেলেটাও তো কাজ করে, ওই একই বাসায় কাজ করে, এটা ভালো পজিশন। আপনি শেষ মন্তব্য কি বলবেন? আমি ধরেন বাসা বাড়ি কাজ করতে চাই, একটু অফিসের মধ্যে যদি দেওয়া পোশাক আছে। আপনি তো রিক্সা চালাতেন, আপনার তো আরো সাহসী মানুষ। আমি সবই পারি ইনশাল্লাহ। আচ্ছা, ওনাকে দেন। বাসা বাড়িতে যারা কাজ করে তারা কি আসলে বেশি ভীত থাকে, অন্য কোথাও কাজে সাহস পায় না বলে সমাজে ভয় পায় তারা? মানে আমি বাসা বাড়ির কাজ বেশি আমার করতে মন লাগে না, কেন আমি আগে গার্মেন্টসে চাকরি করছি, আমি শিক্ষিত, লেখাপড়া করছি, ইন্টার পাস, কিন্তু আমার এখন 2টা মেয়ে আছে। বড় মেয়েটা ইন্টারমিডিয়েট পাস করে কেন আপনি বাসা বাড়িতে কাজ করছেন? এই অল্প কিছু দিন ধরে করি না, আমার মনে হয় আপনি কোনো বিদেশি ভাষায় কাজ করেন মনে হয় না, মানে হয় ওই উত্তরায় একটা ভাষায় করি, কিন্তু আমার বাসা বাড়িতে তারপর ভালো লাগে না। এই যে আজকে আসছি, হয়তো আমার আত্মীয় স্বজনরা দেখলে মনে করবে ও বাসা বাড়িতে চাকরি করে, কিন্তু এইটা আমার এই জন্য আমি কথা কম বলতে আছি। যদি আমি অন্য একটা কাজ পাই তাহলে আমি একটা চাকরি করি। আপনি মনে করছেন এটা সম্মান নাই? না, এটা আমার খারাপ লাগে, এই জন্য আমি কথাটা কম বলতে আছি। আসলে সম্মান নাই, বাসার কাছে সম্মান জ্ঞান থাকে। উনার তো লজ্জা লাগছে বলে উনি বলতে চাইছেন না, আপনি কেন বলতে চাইছেন? আমি বাসা বাড়ি কাজ করি, আমার স্বামী অনেক অসুস্থ, আমার কাজে আর কি সংসারই চলে। আমি চাই যে আর কিছুদিন ঢাকা থেকে বাসা বাড়ি কাজ করে হাইরে যদি দেশের বাড়িতে চলে যায় তো আমার দিকে একটু ভালো হইব, হ্যাঁ কাজ করতেই পারে না। বাসা বাড়িতে আর কাজ করতে চান? বর্তমানে বাসা বাড়ির কাজ করতেছি। আমার ছেলেটার বয়স 12 বছর, বড় মেয়েটা বিয়ে দিছি, ছোট মেয়েটা 7 বছর বয়স, ক্লাস 2তে লেখাপড়া। বাসা বাড়িতে কাজ করা সম্মানের বিষয় না? না, মান সম্মান জিনিস এখন পেটের দায়ে কাজ করতে হবে, বাচ্চা কাচ্চা বাঁচাইতে হলে স্বাভাবিক কাজ করতেই হবে, না করলে ভালো করলে করতে হবে, খারাপ করলে করতে হবে। এর মধ্যে কাজ করা কি নিরাপদ বলে মনে করেন? বাইরে বাসায় নিরাপত্তার ভিতরে দেখা গেছে এখানে সময় নিজেরাও ভুল করি, এখানে সময় ম্যাডামরাও ভুল করে, এর জন্য দুজনের সমস্যার সমাধান করে কাজ করে চলে যায়। এখন বর্তমানে আমি বাসায় কাজ করছি অনেক দিন, বিদেশি বাসায় আমি কাজ করছি। এখন বর্তমানে সমিতিতে কাজ করতাম, এখন সমিতিতে চলে আসে, এখন আবার আমি একটা চাকরি পাইছি, ইংলিশ মিডিয়াম। না, বাসায় কাজ করছি, কিন্তু এখন আমি ভালো একটা চাকরি পাইছি, এর জন্য ওটা আমি করছি। আতিক সাহেব, যে অনাস্থার ব্যাপারটা বলা হচ্ছে, ওদের দিক থেকে আপনারা বলছেন ওরা প্রতিশ্রুতি রাখে না, আমাদের দিক থেকে আপনি বলছেন যে আমরা অভিযোগ করছি যে আপনি অনেক টাকা নেন কিন্তু বিনিময়ে সার্ভিসটা দেন না। কিভাবে এই সমস্যাটা? না, সমস্যাটা সমাধান একটা আছে ম্যাডাম, সেটা হলো যে ম্যাডামরা যে একটু আগে আপা বললো যে ম্যাডামরা যে কথা দেয় যে আমার বাচ্চাকে শুধু দেখাশোনা করবা, শুধু বাচ্চাকে কথা বলার সময় যে বাচ্চা আমি অফিসে যাবো, আসবো, বাচ্চা দেখবা, যখন আমি আসবো তখন একটু ঘরের টুকটাক কাজ করে দিয়ে তুমি চলে যাবা বা ঘুমায় যাবা যদি থাকে ফুল টাইম। বিষয়টা হলো ম্যাডামরাও অনেক সময় কথা রাখে না, আর ম্যাডামরা বলে যে এটা তো অফিস না, এটা সংসার, এখানে বিভিন্ন ধরনের কাজ, নতুন নতুন কাজ চলে আসে। আমার মেহমান আসলো 2 কাপ চা বানাও, আমার বাচ্চাকে দেখে এই জন্য চা বানালে তার ইজ্জত চলে যাবে, তো এইভাবে দেখে। আর যে কথাটা বললো যে ইন্টারমিডিয়েট পাস, আমি আইএ পাস, বিএ পাস, মেট্রিক পাস, এগুলো কথা ম্যাডাম আসলে অনেক মেয়ে আমার কাছে এখন আমি হাজির করতে পারবো। আপনি যদি কালকে আমাকে বলেন যে 10টা বা 20টা 50টা মেয়েকে নিয়ে আসেন, আইএ পাস, বাসায় কাজ করতেছে, এরকম মেয়ে আমাদের কাছে বহুত আসছে, যারা হলো গ্রামে স্বামী পরিত্যক্তা, অনেকে স্বামীকে ছেড়ে চলে আসছে, নেশা করে, এই করে সেই করে, এইরকম অনেকের ওয়াইফ চলে আসছে চাকরি করে আমাদের সাথে, তারা আইএ পাস, বিএ পাস আছে অনেকেই। তো তারা বলে যে স্যার আমরা গার্মেন্টসের থেকে বাসায় কিন্তু অনেক ভালো। এটা হলো কথা যে বাইরে যখন কাজ করে সেখানে কিন্তু স্বাধীনভাবে, কিন্তু সেখানে ওরা যখন থাকে যে জায়গাটা সেটা কিন্তু নিরাপত্তা নাই, এই কারণে কিন্তু আরো একটা ব্যাপার আছে। ধরেন গার্মেন্টসে কাজ করে এখন অনেক টাকা পায়, তারপরে বেতন দিয়ে একটা বাসা ভাড়া করে থাকাটা অনেক এক্সপেন্সিভ হয়ে যায়। তারপরে কিন্তু এরা কিন্তু ভালো কাজের নাম করে তারপরে কিন্তু তারা কিন্তু কোনো না কোনোভাবে হয়তো এমন হতে পারে বিয়ের নাম করে কোনোভাবে নিয়ে গেল, তারপরে পাচারের শিকার হয়ে যাচ্ছে, তারা পাচারের শিকার হয়ে যাচ্ছে এবং পতিতালয়গুলোতে বিক্রি হয়ে যাচ্ছে। এটা কিন্তু ইন্টারনাল পাচার, এটা না, এটা পাচার হচ্ছে। এবং তারা অনেক আমাদের যে আসে 80 থেকে 85% মেয়েরা কিন্তু কোনো না কোনোভাবে শিশু বিয়ের ভিকটিম ছিল, তারপরে ঢাকা শহরে আসছে ডোমেস্টিক হেল্পার অথবা গার্মেন্টসে, বেশিরভাগ গার্মেন্টসের চাকরি করতো,
ডোমেস্টিক হেল্পার থাকলেও তারা কিন্তু এসে বলে না, ওটা কিন্তু লুকায়। তারা গার্মেন্টসের চাকরি করতো, তারপরে কোনো না কোনোভাবে প্রলোভন দেখিয়ে বিয়ের নাম করে তাদেরকে নিয়ে যায় এই পতিতাবৃত্তিতে, অথবা তাকে ভারতে এবং অন্যান্য জায়গায় পাচার করে দিচ্ছে। অতএব এই বিষয়গুলো কিন্তু ভয়াবহ। অতএব এইখানে কিন্তু একটা ঘরের ভিতরে, একটা গৃহের ভিতরেও সে সুরক্ষা পাচ্ছে না কোনোভাবে, এবং বাইরে যে বস্তিগুলোতে যে জায়গায় থাকে সেখানেও কিন্তু সুরক্ষা নাই। পুরো সেফটি নেটটাই কিন্তু প্রোটেকশন দিতে পারতেছে, ভালনারেবল অবস্থায় আছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনাদেরকেও সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে এখানে আসার জন্য। ওদের জীবন অনেক কষ্টের, তারপরে ওরা এগিয়ে যাচ্ছে কাজ দিয়ে, পরিশ্রম দিয়ে, কিন্তু একটা অনাস্থার সম্পর্ক রয়ে গেছে। ওরা আমাদের পরিবারের সদস্য, কিন্তু আমরা পরিবারের সদস্য হিসেবে ওদেরকে মেনে নিতে পারছি না, ওরাও আমাদেরকে আপন বলে ভাবতে পারছে না। দুদিক থেকে কোথাও না কোথাও বাধা রয়ে গেছে। আবার এমনও হয়েছে বছরের পর বছর ওরা আমাদের সাথে কাজ করে পরিবারের সদস্যও হয়ে গেছে, কিন্তু এই ওদের উপরে আমরা নির্যাতন দেখেছি। বিশেষ করে অ্যাডভোকেট সালমা আলী আপা আছেন, উনিও বলছেন যে ধরনের ঘটনা ওদের কাছে প্রতিদিন আসে, হিউম্যান ট্রাফিকিং পর্যন্ত হয়ে যায়। আজকের মতো শেষ করছি যে গল্প নিষিদ্ধ। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।